আমরা সারা বছরই বিভিন্ন দেব দেবীর মন্দিরে ঘুরে বেড়াই, তবে বছরের বিশেষ এক সময় দেবী হন ঋতুমতী। আমি বলছি মা কামাক্ষার কথা, আর বলছি অম্বুবাচী মেলার কথা। দেখতে দেখতে চলে এলো অম্বুবাচী মহোৎসব 2026। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে মা ঋতুমতী হন বলে। এই সময় কামাখ্যা আসবেন কি করে, কি কি খাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন মা কামাখ্যা মন্দিরের আশেপাশ, এই সময় সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে গুয়াহাটির কামাখ্যায়। আর তার সঙ্গে জানাবো মায়ের মাহাত্ম্য, মায়ের বিভিন্ন গল্প কথা, আর এমন এক জায়গার খোঁজ দেবো যেখানে আজও স্বয়ং রয়েছেন মহাদেব। চলুন তবে বেরিয়ে পড়ি গুয়াহাটি ভ্রমণ আর মা কামাখ্যা দর্শনে। টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা যাব আসাম, মানে গুয়াহাটি কামাখ্যা সব কিছু ঘুরে দেখতে। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে 4:05 আর এই ট্রেন কালকে 10টার দিকে পৌঁছে যাবে গুয়াহাটি। আমাদের ট্রেন, আমরা যাচ্ছি 3 টায়ার এসি করে, জনপ্রতি ভাড়া নিয়েছিল 1500 টাকার মতো। চলুন শুরু করি গুয়াহাটি আর কামাখ্যা ভ্রমণ। নির্দিষ্ট সময় বিকেলবেলা ট্রেন ছেড়ে দিল, তবে গুয়াহাটি যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেস ছাড়াও রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। সেই সব ট্রেনে করেও আপনারা অনায়াসে পৌঁছে যাবেন গুয়াহাটি। সকাল সকাল ব্রহ্মপুত্র নদ পেরিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো সকাল সকাল কামাখ্যা জাংশন স্টেশনে। গুয়াহাটির আগের স্টেশন কামাখ্যা জাংশন। স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে আমরা থাকবো, তাই একটা টোটো নিয়ে নিলাম মাত্র 200 টাকার বিনিময়। সেই টোটো করে 10 মিনিটের মধ্যে আমরা চলে এলাম রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। রেস্ট ক্যাম্প কালীবাড়ি কেন সিলেক্ট করেছি থাকার জন্য তা আপনারা বুঝে যাবেন। তার কারণ হচ্ছে কামাখ্যা স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে, মন্দিরের পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারবেন। এখানে আসলেই প্রথমেই দর্শন করে নিন এখানকার কালী মাকে। সেই মন্দিরের পাশ দিয়ে সামনে এগিয়ে গেলেই রয়েছে রেস্ট ক্যাম্প কালীবাড়ির রিসেপশন। রেস্ট ক্যাম্প কালীবাড়িতে আসার আগে যেদিন আসছেন জেনে নিন সেই দিন রুম ফাঁকা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাদের জন্য ওনারা রুম রেখে দেবেন। কামাখ্যা জাংশন থেকে আমরা এখন চলে এসেছি রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। এখানে বেড প্রত্যেক দিন মাত্র 130 টাকা করে। অবিশ্বাস্য, তাই না? এখানে আমরা এসে রুম আপনাদের দেখাচ্ছি, এসে পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে নিয়েছি। চলুন এবার রুম দেখাই। যতজন থাকবেন, যত দিন থাকবেন, সেই হিসেব করে 130 টাকা জনপ্রতি প্রতিদিন আপনাদের পেমেন্ট করতে হবে। আমরা পুরো টাকা পেমেন্ট করে চলে এলাম আমাদের রুমে। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে 3টে আলাদা আলাদা সিঙ্গেল খাট, আর সঙ্গে রয়েছে অ্যাটাচ ইন্ডিয়ান টয়লেট। গরম জল, খাওয়ার জল সবই পেয়ে যাবেন। আর এখানে ছাদ থেকে আপনারা দূরে কামাখ্যা মন্দিরের পাহাড়ও দেখতে পাবেন। রেস্ট ক্যাম্প কালীবাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এসে ফ্রেশ হয়ে এখান থেকে পায়ে হেঁটে 500 কিলোমিটার দূরে চলে এলাম এখানকার স্থানীয় বাজারে। এখানে রয়েছে এক সুন্দর খাওয়ার জায়গা, মা মনসা হোটেল। এই মনসা হোটেলে আপনারা ভেজ ননভেজ থালি পেয়ে যাবেন। ভেজ থালির দাম 130 টাকা। আমরা লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এইবার যাব আমাদের প্রধান আকর্ষণ মা কামাখ্যা মন্দির দর্শন করতে। রেস্ট ক্যাম্প কালীবাড়ি পাণ্ডুতে অবস্থিত। সেখান থেকে 20 টাকা জনপ্রতি একটা টোটোতে উঠে চলে এলাম মা কামাখ্যা তোরণের সামনে, যেখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হয়। এখান থেকে সরকারি এসি বাসে 10 টাকার টিকিট কেটে জনপ্রতি শুরু হলো কামাখ্যা মন্দিরের যাত্রা। নিচে গুয়াহাটি শহর দেখা যাচ্ছে। সেই দৃশ্য দেখতে দেখতে মাত্র 15 মিনিটের মধ্যে আমরা চলে এলাম আমাদের গন্তব্য
মা কামাখ্যা মন্দিরে। যেখানে নামবেন সেখান থেকে অনেকগুলো সিঁড়ি উঠে আপনাদের মন্দিরে আসতে হবে। চারদিকে রয়েছে অসংখ্য ডালার দোকান, সেখান থেকে নিজেদের পছন্দ মতন ডালা নিয়ে নিন। আর আমরা এখন এসছি মন্দিরের গর্ভগৃহে, প্রবেশ করতে পারবো না কারণ প্রচুর লাইন পড়ে। আগামীকাল আমরা গর্ভগৃহে প্রবেশ করব। এখন মন্দিরের চারিদিক খুব ভালো করে দর্শন করে নিই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 শিখরের নীলাচল পাহাড়ে 525 ফুট উঁচু শিব পর্বতে কামাখ্যা মন্দির। বিদেহরাজ জনকপুত্র নরক কামরূপ জয় করে দেবীর সেবায়েত নিযুক্ত হন, আর দেবী হন রাজকুল বিগ্রহ। তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা, পূর্ণ শক্তিপীঠ। দৈত্যরাজ নরকাসুরের তৈরি মূল মন্দিরটি 1553 বাংলার সুলতান সুলেমানের সেনাপতি কালাপাহাড়ের কালো হাতে বিনিষ্ট হতে নতুন করে মন্দির গড়েন 1665 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নরনারায়ণ। 1897 ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও সংস্কার করেন কোচবিহার রাজ। ডিম্বাকার মৌচাকের আদলে শিখর, 7টি চূড়ো, প্রস্ফুটিত পদ্মের ওপর 3টি স্বর্ণ কলস, তার ওপরে সোনার ত্রিশূল, নানান ভাস্কর্য। হিন্দু পুরাণের দেবদেবীরাও মূর্ত হয়েছেন দেওয়ালময়। মন্দিরের সামনে রয়েছে ছোট্ট জলাশয় সৌভাগ্যকুণ্ড। যাত্রীরা স্নান তর্পণ করে পূজা দেন দেবীর এখানে। প্রাচীন অহোম স্থাপত্যের নিদর্শন এই মন্দিরে দুর্গা, কালী, তারা, কমলা, উমা ও চামুণ্ডার প্রতিভ রূপে পূজিত হচ্ছেন 10 মহাবিদ্যার অন্যতমা পঞ্চরত্নের সিংহাসনা অষ্টধাতুর দেবী কামাখ্যা। খুবই জাগ্রত এই দেবী, 51 সতীপীঠের অন্যতম এই সতীপীঠ। ভারতে ধরিত্রী পুজোর প্রথা একমাত্র রয়েছে এই কামাখ্যায়। কামাখ্যা মন্দির দর্শন করে মাহাত্ম্য জেনে মাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। আবারও এখান থেকে সরকারি বাসে করে 10 টাকার বিনিময়ে চলে এলাম কামাখ্যা মন্দিরের তোরণের সামনে পাহাড়ে নিচে। সেখান থেকে আবার 20 টাকার বিনিময়ে চলে এলাম পাণ্ডু বাজারে। পাণ্ডু বাজারে সব ধরনের খাবার পেয়ে যাবেন, সাউথ ইন্ডিয়ান, মোমো, বিরিয়ানি, ভেজ থালি, নন ভেজ থালি, যাবতীয় কিছু। আমরা আজ ডিসাইড করেছিলাম ভেজ খাবো, তবে সাউথ ইন্ডিয়ান। সেই মতো আমরা ধোসা কিনে এখন ফিরে এলাম আমাদের রাতের আস্থানা রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। ফিরে এসে কামাখ্যা পাহাড়ে তাকাতেই দেখি মনে হচ্ছে কামাখ্যা পাহাড়ের গায়ে জোনাকি পোকারা বসে রয়েছে। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম রেস্ট ক্যাম্প কালীবাড়ি থেকে। এখান থেকে আগে থেকে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম। 300 টাকার বিনিময়ে আমাদের পৌঁছে দেবে কামাখ্যা মন্দির। যেই গাড়ি করে আমরা গেছিলাম তার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে। ভোর ভোর, রাস্তা একেবারে ফাঁকা, মন্দিরও ফাঁকা। সকাল সকাল চলে এসেছি কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দিরে দর্শনের জন্য 2টো লাইন রয়েছে, একটি জেনারেল লাইন এবং একটি ভিআইপি লাইন। জেনারেল লাইনে মোট 2100 জনকে দর্শন করতে দেওয়া হয় টিকিট। আর যদি আপনি এই ভিআইপি লাইনে আসেন তাহলে 200 জনকে টিকিট দেওয়া হয়। তাই জেনারেল লাইনে কি হয়, যেটা সমস্যা সেটা হচ্ছে রাত 12টা থেকে লাইন পড়ে যায়। আর যদি একদম শেষের দিকে থাকেন অনেকক্ষণ লাইনে থাকতে হয়। আর ভিআইপি লাইন সেটার সমস্যা একটাই, সেটা হচ্ছে যেহেতু মাত্র 200 জনকে টিকিট দেওয়া হয়, তাই একটু সকাল সকাল মানে একদম ভোর ভোর যদি 3টের দিকে লাইন দেন তাহলে 200 জনের মধ্যে আসতে পারবেন। আমরা যেমন হোটেল থেকে বেরিয়েছিলাম 3:30-র সময়, এখানে পৌঁছে গেছি 3:45-এ। লাইন দিয়েছি এবং 501 টাকার যে ভিআইপি লাইনের টিকিট সেটা কেটে এই 200 জনের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। মন্দিরের গেট খোলে সকাল 7টার সময়, মানে মেন মন্দিরে প্রবেশ করতে গেলে সকাল 7টা। আমরা এখন লাইনে রয়েছি, তারপর পুজো দেবো মা কামাখ্যাকে। বিদ্যুৎহীন আলো আধারিতে সিঁড়িতে নেমে দেবীর অবস্থান গুহা মন্দিরে। সুন্দরভাবে বাঁধানো জনিবেদির ফাটল ফুঁড়ে ঝর্ণারূপী বেরিয়ে আসা জল থই থই অত্তপুরে অর্থাৎ দেবীকুণ্ড। অম্বুবাচিতে দেবী ঋতুমতী হন, জলের রঙও হয় লাল। ওই জলপানে নানান দুরারোগ্য ব্যাধির নিরাময় ঘটে। যোগিনী তন্ত্রে মেলে মহামুদ্রা জনিপীঠ দর্শনে, স্পর্শে, চরণামৃত পানে মোক্ষলাভ তথা দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ থেকে মুক্তি মেলে। মা কামাখ্যাকে দর্শন করে চলে এলাম কামাখ্যা দেবালয়া অন্ন সেবা কেন্দ্রে। এখানে বিনা পয়সায় টোকেন নিয়ে করে নেব লাঞ্চ। লাঞ্চে দেয় খিচুড়ি, একটি তরকারি, পায়েস, সুজি, লুচি এবং পাঁপড়। এই সব খেয়ে
পুরো বিকেল মন্দিরে কাটিয়ে সন্ধ্যা আরতি দেখতে বসলাম। সন্ধ্যা আরতি দেখে মাকে আরতি করে রাতের দিকে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। একটা দিন মায়ের কামাখ্যা মন্দিরে মায়ের চরণে কাটিয়ে ভালো লাগলো। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। আজ গৌহাটি ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল আমাদের কালী মন্দির থেকে বেরিয়ে গাড়ি বুক করে নিয়েছি একটা 2500 টাকার বিনিময়ে। পুরো গৌহাটি শহর এবং আশেপাশের বিভিন্ন মন্দির আমরা ঘুরে দেখব ব্রহ্মপুত্র নদও। বেরিয়ে পড়লাম গৌহাটি ঘুরতে। আজ রেস্ট ক্যাম্প কালীবাড়ি থেকে 4 কিলোমিটার দূরে প্রথম যেই স্থানে যাব সেই স্থানের নাম চক্রেশ্বর মন্দির। মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন এক বড় পাথর, যার ওপর রয়েছে বিষ্ণুর সুদর্শন চক্রের দাগ। কথিত মা সতীর দেহ খণ্ডিত করার পর সুদর্শন চক্র এই পাথরে ছুঁয়ে গেছিল। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী বাবা চক্রেশ্বর মন্দিরে। এখানে অনেক দেবদেবী থাকলেও প্রধান যে আকর্ষণ তা হলো শিলাখণ্ডের ওপরে চক্রের দাগ। আর ব্রহ্মপুত্র নদের পাশে এই মন্দির সত্যি অপূর্ব লাগছে। মন্দিরে রয়েছে অসংখ্য বড় বড় বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। মন্দির ব্রহ্মপুত্র নদের ধারে অবস্থিত। এখানে অনেকক্ষণ সময় আপনারা অতিবাহিত করতে পারবেন। আমরা এই ঐতিহাসিক চক্রেশ্বর মন্দির দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। চক্রেশ্বর মন্দির থেকে 4.5 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের ধারে আমরা এখন চলেছি। গৌহাটি শহরের প্রাণকেন্দ্র নেহেরু পার্কের বিপরীতে ব্রহ্মপুত্রের তীরে কাছারি প্রাঙ্গণ। এরই পাশে রয়েছে নৌকা ঘাট। সেখান থেকে এখন আমরা যাব মা কামাখ্যার ভৈরব উমানন্দকে দেখতে। মা কামাখ্যার ভৈরব উমানন্দ রয়েছে ব্রহ্মপুত্রের মাঝখানে এক ছোট্ট আইল্যান্ডে। সেই আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের এখান থেকে নৌকা করে যেতে হবে। প্রত্যেক জনের ভাড়া 200 টাকা করে মাথা পিছু। তো সেই ভাড়া দিয়ে আমরা এখন উঠব নৌকায়। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র, এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য। উঠে পড়লাম বড় নৌকায়। লাইফ জ্যাকেট পরে এখান থেকে আমাদের যেতে হবে উমানন্দ দর্শন করতে, একটি আইল্যান্ডের মধ্যে। আসা যাওয়া ভাড়া 200 টাকা জনপ্রতি। ব্রহ্মপুত্রের বিধৌত ছোট্ট দ্বীপ ভস্মাচল বা ভস্মকূট আজ হয়েছে পিকক আইল্যান্ড। পাহাড়ি দ্বীপের টিলার টঙে 1668 খ্রিস্টাব্দে তৈরি উমানন্দ মন্দির। ফেরি করে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ। ব্রহ্মপুত্র নদ কিন্তু একেবারেই শান্ত নয়, দুর্দান্ত সে। তাই এই নদীপথে যেতে কিন্তু আপনাদের রোমাঞ্চ অনুভূত হবে। ধীরে ধীরে আইল্যান্ড আমাদের কাছে চলে এলো। খুব ভালো লাগছিল নদী বক্ষে ঘুরে বেড়াতে। মনে হচ্ছিল এই যাত্রা যদি শেষ না হয় ভালো হয়। যাই হোক, আমরা পৌঁছে গেলাম উমানন্দ আইল্যান্ডে। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠে আসতে হবে উমানন্দ মন্দিরে আসতে গেলে। তাই যাদের পায়ে ব্যথা, ধীরে ধীরে সময় নিয়ে ওপরে উঠুন। আর ওপর থেকে গৌহাটি শহর, ব্রহ্মপুত্র নদ খুব সুন্দর দেখায় পাখির চোখে। এখান থেকে আরও সিঁড়ি ভাঙতে হবে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে পাবেন মন্দিরের প্রধান ফটক। প্রধান ফটক পেরোলেই প্রবেশ করবেন মন্দির চত্বরে। মন্দির চত্বরে অহোম রাজাদের তৈরি বেশ কয়েকটি মন্দির রয়েছে, তবে তাদের মধ্যে উল্লেখ্য উমানন্দ মন্দির। মন্দিরে দেবী কামাখ্যার ভৈরব শিব উপাস্য দেবতা। জনশ্রুতি এখানেই শিবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্মীভূত হন। শিবরাত্রির উৎসবে যাত্রীরা আসেন বহু দূর দূরান্ত থেকে। ইচ্ছে করলে আপনারা রোপওয়ের মজাও নিতে পারবেন এখানে। আমরা উমানন্দ মন্দির দর্শন করে আবারও ফিরতি পথে চলে এলাম নৌকা ঘাটে। সেখান থেকে আবারও নৌকা করে আমরা চলে এলাম গৌহাটি শহরে। গাড়ি চলা শুরু হলো।
এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি নবনির্মিত বালাজি মন্দির দেখতে। পূর্বা তিরুপতি শ্রী বালাজি মন্দিরে আমরা এখন চলে এসেছি। ভগবান ভেঙ্কটেশ্বরকে এই মন্দির উৎসর্গ করা হয়েছে। 2 একর জমির ওপর বিস্তৃত এই মন্দির 1998 সালে নির্মিত। বালাজি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও ক্যামেরা আর মোবাইল ফোন নিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন না, ছবি ভিডিও তুলতে পারবেন না। মন্দিরের বাইরে রয়েছে জুতোর কাউন্টার, সেখানে জুতো প্রতিজনে 2 টাকা করে নেওয়া হয়, সেখানে রেখে প্রবেশ করতে হবে। এই মন্দির তিরুমালা তিরুপতি মন্দিরের রেপ্লিকা, আর এই মন্দিরে অরিজিনাল মন্দিরের মতন আর্কিটেকচারও আপনারা দেখতে পাবেন। আর এখানে ইচ্ছে করলে 50 টাকার বিনিময়ে লাড্ডুও পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে প্রায় 10টা বেজে গেছে, হয়ে গেছে ব্রেকফাস্টের সময়ও। খুব সকাল সকাল বেরিয়েছি বিভিন্ন মন্দির দর্শন করতে করতে। বালাজি মন্দিরের কাছে এখানে রয়েছে একটি সাউথ ইন্ডিয়ান ছোটোখাটো রোডের ধারে রেস্টুরেন্ট, তো সেখান থেকে আমরা অর্ডার করেছি। দেখুন ধোসা, মশালা ধোসা খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, দাম মাত্র 120 টাকা। রয়েছে 1 প্লেট ইডলি, 2টো ইডলি রয়েছে, দাম হচ্ছে মাত্র 80 টাকা। আর আমরা তাছাড়াও অর্ডার দিয়েছি কফি, দাম মাত্র 40 টাকা। এই সব খেয়ে আরও বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির রয়েছে, সেগুলো দেখব। ব্রেকফাস্ট করে আবারও উঠে পড়লাম গাড়িতে। ন্যাশনাল হাইওয়েকে পাশে রেখে জঙ্গলের মধ্যে দিয়ে 10 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি এক ঐতিহাসিক স্থান দেখতে। আমরা এখন চলে এসেছি সন্ধ্যাচল পাহাড়ে বশিষ্ঠ আশ্রম ঘুরতে। জুতো খুলে বেশ কয়েকটি সিঁড়ি ওপরে উঠে মন্দিরে প্রবেশ করতে হবে। লোকশ্রুতি মহর্ষি বশিষ্ঠদেবের তপবন ছিল এখানে। পায়ের ছাপ রয়েছে, মূর্তিও রয়েছে সঙ্গমের কাছে বশিষ্ঠের। বশিষ্ঠ মুনির আশ্রম আসামের এক ঐতিহ্যশালী আধ্যাত্মিক এই আশ্রম। এখানে জলকে বেঁধে রাখা হয়েছিল, তারপর সেই জল কিভাবে আবার উন্মুক্ত হলো সেই গল্প জানতে হলে এখানে আসতে হবে। পাহাড়ের ঢাল দিয়ে ঝোড়া নেমেছে অফুরন্ত জল এবং চারদিকের পরিবেশ সত্যিই অনবদ্য। আশ্রমের পাশ দিয়ে দামাল 3 পাহাড়ি ঝোড়া, সন্ধ্যা, ললিতা ও কান্তা আশ্রমের কাছে ত্রয়ীর মিলন হয়েছে, আর নাম হয়েছে বশিষ্ঠ গঙ্গা। এই গঙ্গায় অবগাহন করে বশিষ্ঠ মুনি সাপ মুক্তি হন। এই স্থান আপনাদের আসলে ভীষণই ভালো লাগবে। কুলকুল করে বশিষ্ঠ গঙ্গা বয়ে চলেছে। এখানে আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। বশিষ্ঠ মুনির আশ্রমে পার্কিং চার্জ দিতে হবে 20 টাকা। বশিষ্ঠ মুনির আশ্রম দেখে ঘড়িতে তাকিয়ে দেখি বেজে গেছে 1:30। তাই এই আশ্রমের বাইরে বা মন্দিরের বাইরে অনেকগুলো ছোট ছোট যেরকমভাবে পান্থশালা হয় সেই সব আছে। তো এখানে আপনারা নিরামিষ ভাত থালি পেয়ে যাবেন, মাছ, লোকাল মাছের থালি পেয়ে যাবেন, আর চিকেন ফ্রাইড রাইস পাবেন। এই 3টে অপশানই আমরা পেয়েছি। যদি ভেজ খান থালি সিস্টেমে তাহলে লাগবে 70 টাকা। মাছ দিয়ে যে প্লেটটা আমি দেখালাম সেটা হচ্ছে মাত্র 120 টাকা, আর চিকেন ফ্রাইড রাইস মাত্র 150 টাকা। তো আমরা আপনাদের মতো করে খেয়ে দিয়ে আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান রয়েছে সেগুলো দেখব। বশিষ্ঠ মুনির আশ্রম দেখে এখান থেকে 15 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে আমরা আরেক ঐতিহাসিক স্থান ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে যাচ্ছি। এখানে পার্কিং চার্জ দিতে হবে 50 টাকা। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বেশ কয়েকটা সিঁড়ি আপনাদের নিচে নামতে হবে। ভীমেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবধাম পামহির কাছে ডাকিনী পাহাড় বা ডাইনি পাহাড়ে অবস্থিত একটি জ্যোতির্লিঙ্গ ধাম। ভীমশঙ্কর ধাম অত্যন্ত প্রাচীন এই ধাম, আর এই ডাকিনী পাহাড় কামরূপের এখানকার অলৌকিক গল্প সত্যিই শোনার মতো। এই ধাম দীপর বিলের সামনে পার্বত্য অঞ্চলে অবস্থিত। পৌরাণিক আখ্যান মতে এখানে ভগবান মহাদেব ভীমাসুর নামের দৈত্যকে নিধন করতে অবতার ধারণ করেছিলেন। এই ধামে কোনো মন্দির দেখতে পাওয়া যায় না,
বরঞ্চ এখানে একটি শিবলিঙ্গ এবং সেই শিবলিঙ্গের সামনে দিয়ে বয়ে থাকা একটি পার্বত্য ঝোড়া দেখতে পাওয়া যায়। এই শিবলিঙ্গকে এখানে আরাধনা করা হয়। এই মন্দির দর্শন করে মন একেবারে প্রশান্তিতে ভরে গেল। অপরূপ এই স্থান। এখান থেকে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। মন আজ পরিপূর্ণ। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 7.5 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম জয় মা বৈষ্ণব দেবী মন্দিরে। আসামের বৈষ্ণব দেবী মন্দির, এখানেও বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়, তবে মন্দির আবার খোলে সন্ধ্যে 6টার সময়। আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম এই মন্দির। সব ঘোরাঘুরি কমপ্লিট, এইবার কেনাকাটার পালা। তাই আমরা চলে যাচ্ছি এখন পান বাজারে। সেখান থেকে আপনারা ইচ্ছে করলে কিনে নিতে পারেন আসামের বিভিন্ন ধরনের চা। আর তাছাড়া আরেক উল্লেখযোগ্য আসামের আসাম সিল্ক আর মেখলা, তাও কিনে নিতে পারেন। মেখলা এখানে শুরু 850 টাকা থেকে, আর আসাম সিল্ক 10,000 টাকা থেকে শুরু। সব কিছু দেখে কিছু কেনাকাটা করে আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই 130 টাকায় থাকার জায়গা রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কামাখ্যা গৌহাটি ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আমরা এখানে 2 রাত 3 দিনের কামাখ্যা গৌহাটি ভ্রমণ সেরে এখন আবার ফিরে এসেছি আমাদের এই রেস্ট হাউস কালীবাড়িতে। এবার পুরো ট্রিপের কী খরচা, কোথায় কী খরচা হয়েছে যাবতীয় তথ্য আপনাদের দিয়েছি। কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দেবেন তাও আপনাদের জানিয়েছি। গাড়ি যার সাথে ঘুরে বেরিয়েছি, মানে হোটেল থেকে কামাখ্যা মন্দির থেকে আবার আমাদের এই রেস্ট হাউস, তাছাড়া সারাদিনের সাইট সিন, সেই গাড়ির ফোন নাম্বার, কী দেখেছি, কী খেয়েছি, তার খরচাপাতি, গাড়ির বুকিং নাম্বার, সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন দেখুন স্ক্রিনে গাড়ির বুকিং নাম্বার পাচ্ছেন। আর আমরা যেই রেস্ট হাউস কালীবাড়িতে রয়েছি সেই কালীবাড়ির বুকিং নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়াও ওনাদের ওয়েবসাইট আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 130 টাকায় এরকম থাকা ভাবাই যায় না, একেবারে কামাখ্যা স্টেশন লাগোয়া। আর পুরো ট্রিপের কোথায় কী খরচা হয়েছে সব কিছু জানিয়েছি। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এখান থেকে চলে যাব গৌহাটি স্টেশন। সেখান থেকে অনেক ট্রেন রয়েছে কামরূপ এক্সপ্রেস, রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। আমরা যেমন যাচ্ছি গরিব রথে করে, মানে গৌহাটি কলকাতা গরিব রথে করে, সেই ট্রেন এখান থেকে রাত 9টায় ছাড়ে। আর আগামীকাল আমরা 3টের মধ্যে পৌঁছে যাব কলকাতা স্টেশন। তাহলে আর অপেক্ষা কিসের? দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। আর গৌহাটি কামাখ্যার এই ভিডিও কোথায় কী ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করুন, আমরা সাহায্য করব। 2 রাত 3 দিনের গৌহাটি ভ্রমণ শেষ করে আমরা আবার চলে এলাম গৌহাটি স্টেশনে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।